বন্ধুরা নমস্কার। যতনন্দ খোলঙ্কা। রাজ্যে কি মানুষ মুখ খুলতে শুরু করেছে? রাজ্যে কি মানুষ বিভিন্ন সমস্যার বিরুদ্ধে পথে নামতে শুরু করেছে? আমরা যদি নিয়মিতভাবে দেখে থাকি তাহলে দেখব গত মাসের পর মাস ধরে এটা দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গাতে কোথাও রাস্তা ভাঙার প্রতিবাদে মানুষ রাস্তায় নামছে, কোথাও কালভার্ট ভেঙে যাওয়ার কারণে মানুষ প্রতিবাদ করছে, কোথাও গাড়ি চালকদের ওপরে আক্রমণের বিরুদ্ধে যানবাহন আপনার যান চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে, কোথাও টমটম চালকরা প্রতিবাদ করছেন, কোথাও অন্য কোনো কারণে রাস্তায় নেমে মানুষ প্রতিবাদ করছেন। কিন্তু এই যে প্রতিবাদী আন্দোলনটা রাজ্যের বিভিন্ন অংশে দেখা যেতে শুরু করেছে, এটা কিসের ইঙ্গিত? এটা কি রাজ্যে রাজনৈতিক কোনো বার্তা দিচ্ছে? রাজ্যে কি শাসক জোটের যে কাজকর্মে মানুষের মধ্যে অসন্তোষ জমাট বেঁধে রয়েছে তা বোঝানো হচ্ছে? কারণ হলো, আমি অনেকবার অনেক সময় বলেছি, এই চ্যানেলের মধ্যে বলেছি, আমার মেইন চ্যানেলের মধ্যে বলেছি যে সাধারণ মানুষ যদি কোনো সরকারের আমলে কথা বলতে ভয় পায়, তাদের কথা বললে যদি তাদের ওপরে আক্রমণ হয়, তাদের মুখ যদি জোর করে বন্ধ করে রাখা হয় এবং মানুষ যদি সবসময়ই তাদের স্বাভাবিক প্রতিবাদটুকু করতে না পারে, অর্থাৎ মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটা যদি মানুষ প্রয়োগ করতে না পারে, তাহলে মানুষ কিন্তু একটা দমবন্ধকর অবস্থার মধ্যে পড়ে যায়। মানুষের মধ্যে কিন্তু তার ফলে ক্ষোভটা শেষ হয় না, বরং ক্ষোভটা জমাট বাঁধতে থাকে এবং মানুষ ধীরে ধীরেও সংঘবদ্ধ হয়, ঐক্যবদ্ধ হয়। যদি নিয়মিতভাবে মানুষ প্রতিবাদ করার সুযোগ পেত, নিয়মিতভাবে যদি বিরোধিতা করার সুযোগ পেত, ক্ষোভটা যদি প্রকাশ করার সুযোগ পেত এবং মানুষ ক্ষোভ প্রকাশ করলে পরে, বিরোধিতা করলে পরে তার যে আসল কারণটা সেটাকে খুঁজে বের করে যদি সরকারের তরফ থেকে মানুষকে স্যাটিসফাই করা হতো, মানুষের সেই সমস্যাগুলো সমাধান করা হতো, তাহলে কিন্তু ক্ষোভটা জমাট বাঁধার আর সুযোগ পায় না এবং মানুষও সংঘবদ্ধ হওয়ার আর সুযোগ পায় না। কিন্তু যখন মানুষকে এই কাজগুলো করতে না দেয়া হয় এবং তা যদি জোর করে যদি মানুষকে আটকে দেয়া হয়, তাহলে একটা না একটা সময় গিয়ে সেগুলো মানুষের এই ক্ষোভগুলো জমাট বেঁধে আপনার এই রাস্তার মধ্যে নেমে আসে, আছড়ে পড়ে আন্দোলনে। তো এইটা কি দেখা যেতে শুরু করেছে? এখনো কিন্তু বিধানসভা নির্বাচনের 2 বছরের মতন সময় বাকি আছে। ফেব্রুয়ারি মাস তো চলে গেছে, এখন মার্চ যদি আমরা ধরি তাহলে পাক্কা 2 বছর। কিন্তু 2 বছর হলেও অ্যাকচুয়ালি বলা উচিত 1.5 বছর। কারণ হলো লাস্ট 6 মাস তো নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনের ক্যান্ডিডেট পছন্দ করা ইত্যাদি সমস্ত কাজকর্মে চলে যাবে। আসল এই যে 1.5 বছর, এই 1.5 বছর বাকি থাকতেই যদি মানুষ বিভিন্ন কারণে পথে নামতে শুরু করে, অর্থাৎ মানুষ যদি ভয়মুক্ত হয়ে যায়, মানুষ যদি মনের ক্ষোভটাকে যদি প্রকাশ করে, মানুষ যদি কথায় কথায় আন্দোলনে নেমে যায়, যান চালকরা, সাধারণ মানুষ, গ্রামবাসীরা, তারপর বিভিন্ন অংশের চাকুরি প্রার্থীরা, এরা সবাই যদি এভাবে রাস্তায় নামতে শুরু করে, তাহলে তো এইটা একটা ধীরে 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 একটা এমন পরিবেশ তৈরি করে ফেলবে যে পরিবেশটা তো শাসক দলের বা শাসক জোটের বিরুদ্ধে চলে যাবে। আজকে যে এই সিচুয়েশনটা যে তৈরি হয়েছে, তার জন্য কি বিজেপি দায়ী? তার জন্য কি সিপিএম বা কংগ্রেসের কোনো স্পেশাল ক্রেডিট পাওয়ার কোনো ব্যাপার আছে? আমি এই ভিডিওতে বলবো যে অ্যাকচুয়ালি বিরোধীদের তেমন কোনো ক্রেডিট পাওয়ার মতন কোনো বিষয় নাই। কারণ হলো, বিরোধীরা এখনো রাজ্যবাসীর মধ্যে সরকারের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে কোনো ক্ষোভ তৈরি করতে পারেনি। তারা মানুষকে এখনো পর্যন্ত তীব্রভাবে অসন্তুষ্ট করার জন্য যে ধরনের তীক্ষ্ণ রাজনৈতিক আন্দোলন দরকার ছিল সেটা তারা করতে পারেনি। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এইটা মূলত বিজেপির ব্যর্থতার কারণে হয়েছে, বিজেপির ভুল নীতির কারণে হয়েছে। বিজেপি শুরু থেকে 2018 পরবর্তী সময় থেকেই মানুষকে বলে দিয়েছে যে আন্দোলন করতে হবে না, এমনিতেই সব দেওয়া হবে। মানুষ দেখেছে যে আন্দোলন করলে পরে তাদের ওপরে পুলিশের লাঠি পড়ে,
তাদেরকে নানানভাবে স্থানীয় নেতারা এসে চোখ রাঙানি দেয়, তাদের বাড়ি ঘরে হামলা হয়, তাদের উপরে নানান রকমের নির্যাতন করা হয়, অথচ তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো পূরণ হচ্ছে না, কথা দিয়ে কথা রাখা হচ্ছে না। অর্থাৎ মানুষ দেখছে যে তাদের প্রবলেমটাও সলভ করা হচ্ছে না, আবার প্রবলেম যে হচ্ছে সেই কথা বলার কোনো সুযোগও দিচ্ছে না। তার কারণে মানুষের মধ্যে যে ক্ষোভটা, বিজেপির নেতারা হয়তো মনে করেছিলেন তাদের দৈব শক্তির দ্বারা, তারা হয়তো মনে করেছিলেন যে ক্ষোভটা এর ফলে জমাট বাঁধবে না, ক্ষোভ বলতে কিছু থাকবে না, মানুষকে আটকে দিলেই ক্ষোভ শেষ হয়ে যায়। কিন্তু বিজ্ঞান যে তার বিপরীত, এই প্রকৃতির নিয়ম যে তার বিপরীত, প্রকৃতির নিয়ম যে এটা বলে যে যদি তুমি ক্ষোভটাকে প্রকাশ করতে না দাও তাহলে ক্ষোভটা ভেতরে জমতে থাকবে, জমতে 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 একটা সময়ে এটা এমন মজবুত হয়ে যাবে, এমন শক্ত হয়ে যাবে যে এইটাকে মোকাবেলা করা অসম্ভব হয়ে যাবে। তো এইটাই হয়েছে রাজ্যে। ফলে এর ক্রেডিট কিন্তু বিজেপিরই, এর ক্রেডিট সিপিএম এরও না, কংগ্রেসেরও না, অন্য কোনো বিরোধী দলেরও না, এমনকি তিপ্রামথারও না। তবে হ্যাঁ, তিপ্রামথা একটা কাজ করেছে যেটা অন্য কোনো বিরোধী দল পর্যন্ত করতে পারেনি। তারা শাসক জোটে থেকে সারাটা বছর শাসক দলকে, বড় শরিক দলকে তারা টেনশনে রেখেছে এবং এখনো পর্যন্ত তারা টেনশনেই রেখেছে। যে কাজটা করার কথা ছিল রাজ্যের বিরোধী দলগুলোর, সেই কাজটা সরকারের থেকে আপনার তিপ্রামথা করে আসছে। তো তার কারণে খানিকটা ক্রেডিট তিপ্রামথা দাবি করতে পারে, কিন্তু কোনো বিরোধী দল করতে পারবে না। এই অবস্থাতে এই যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে শুরু করেছে, তার বেনিফিট কে পেতে পারে? বেনিফিট ডেফিনেটলি বিরোধী দলগুলো পেতে পারে। কারণ হলো যখন নির্বাচন আসবে, তখন নির্বাচনে তো সিপিএম বিজেপির বিরুদ্ধে লড়বে, কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়বে, হতে পারে সিপিএম এবং কংগ্রেস ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়বে, হতে পারে তারা আলাদা আলাদাভাবে লড়বে। এখনো যেহেতু 1.5-2 বছর সময় বাকি আছে, এইটা এই মুহূর্তে শিওরভাবে নিশ্চিতভাবে বলা সম্ভব না যে বিধানসভা নির্বাচনের আগে কি সমীকরণ দাঁড়ায়, কার সঙ্গে কার জোট হয়, নতুন কোনো দলের উদয় হয় কিনা, বিজেপি আরো শক্তিশালী হয় কিনা বা আরো দুর্বল হয়ে যায় কিনা, তারপর তিপ্রামথা বিজেপির সঙ্গে থাকে কিনা, তিপ্রামথা বেরিয়ে গিয়ে কংগ্রেস এবং সিপিএম এর সঙ্গে জোট বাঁধে কিনা, বা শুধুমাত্র তিপ্রামথা এবং কংগ্রেসের মধ্যে জোট হয় কিনা, এরকম নানান কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। সেগুলো নিয়ে এই মুহূর্তে গ্যারান্টি দিয়ে কিছু বলা সম্ভব না। তবে এইটা তো ঠিক যে বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে যে মানুষের ক্ষোভটা, শাসক দলের বিরুদ্ধে যে ক্ষোভটা, তার বেনিফিট পাবে। এখন কে বেশি পাবে কে কম পাবে সেটা তো সময় বলবে, কিন্তু খানিকটা হলেও তো তারা পাবে। এই কারণে রাজ্যে আমি অনেকবার বলেছি যে বিরোধী দলকে বিরোধিতা করতে দিতে হবে, মানুষ যদি প্রতিবাদ করে প্রতিবাদ করতে দিতে হবে, মানুষের মত প্রকাশের যে অধিকার সেটাকে স্বীকার করে নিতে হবে। কারণ কে কারুর জমিদারি না, তো কোনো দেশ, কোনো রাজ্য, কোনো ব্যক্তি বা কোনো দলের জমিদারি না। সুতরাং মানুষকে আমার ইচ্ছা হলো আমি কথা বলতে দেব না, মানুষের মত প্রকাশ করতে দেব না, এটা কি কারোর জমিদারি নাকি? এটাকে আমার জমিদারি নাকি যে আমার জমিদারি আমি যা খুশি তা করবো? তো সুতরাং এইগুলো করতে না দিলে পরে তার পরিণতি তো রাজনৈতিকভাবে একটা না একটা সময় ভোগ করতেই হবে। এখন থেকে যে লক্ষণটা দেখা যাচ্ছে, আপনারা যদি নিয়মিতভাবে মিডিয়ার দিকে চোখ রাখেন তাহলে দেখবেন যে রাজ্যের বিভিন্ন দিকে ছোট ছোট আন্দোলন, এমন না যে বিরাট আন্দোলন, এমন না যে হাজার হাজার মানুষ পথে নেমে এসেছে, তা না, কিন্তু ছোট ছোট আন্দোলন, কোথাও হয়তো 10-15 জন, কোথাও হয়তো 50-60 জন, কোথাও হয়তো 100-200-300 জন মানুষ, এর বেশি না। কিন্তু কিন্তু এই ছোট্ট ছোট্ট আন্দোলনগুলোই বিশাল বিশাল বার্তা দিয়ে দেয়, বিরাট বিরাট পরিস্থিতি তৈরি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তার কারণে এর পেছনে হতে পারে যে বিরোধী দলগুলোর কোনো সাহায্য থাকতে পারে, তাদের প্রচ্ছন্ন সমর্থন থাকতে পারে, নানান কিছু থাকতে পারে। রাজনৈতিক দল যারা বিরোধী দলে আছে তারা শাসন ক্ষমতায় আসার জন্য তো নানান ধরনের ছলচাতুরির আশ্রয় নিতেই পারে, না নানান ধরনের রণকৌশল তারা তৈরি করতেই পারে। কিন্তু এই আন্দোলনগুলো কিন্তু সমবেতভাবে যদি দেখেন, একসাথে যদি সারা রাজ্যের মানচিত্রটাকে যদি চোখের সামনে এনে যদি দেখেন, তাহলে দেখবেন এটা কিন্তু একেবারে ধর্মনগর থেকে সাবরুম, গন্ডাছড়া থেকে মোহনপুর পর্যন্ত সব দিকে কিন্তু এই একই মেন্টালিটি, একই মানসিকতার কিন্তু প্রকাশ দেখা যাচ্ছে। আর এটা বিজেপির ভবিষ্যতের জন্য অত্যন্ত অশনি সংকেত।
একমত একমত হলে জানাবেন, দ্বিমত হলে এটাও জানাবেন। ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করবেন। ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলে, মানে প্রসেনজিৎ চক্রবর্তী ত্রিপুরা পলিটিক্যাল শো এই নামে যে চ্যানেলটি, যে চ্যানেলে আপনারা দীর্ঘদিন ধরে রয়েছেন, এই চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে আপনি দর্শক হিসেবে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করব যে আপনি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে যে আলোচনা অন্য কোথাও পাবেন না, সেই আলোচনা এই চ্যানেলে শুনতে পারবেন। যতন অনুকূলম খা, সবাইকে নমস্কার।